মানুষ শোনা হারিয়ে গেলে এত হাইপার হয় না। সন্ধ্যা ঝাপসা চোখে সৌম্যর পানে চেয়ে আছে, যদিও অন্ধকার তবুও একটু একটু যা দেখতে পেল সন্ধ্যার মনে হয় তার ভাই এত ভালো কেন। সৌম্য সন্ধ্যার কাপড় ঝেড়ে দিয়ে পা হাতে আগলে নিয়ে সামনে এগুতে এগুতে বলে, সোনা হারালে সোনা পাওয়া যায়, আমার বোনও হারালে কোথায় পাবো ওকে? সন্ধ্যা ডান হাতে সৌম্যর পিছন থেকে পিঠে হাত রাখে, বা হাতে আবেগী অশ্রু মুছে নেয়। পিছন পিছন সাধু সোহা সৃজা এগিয়ে যায়। সৃজা যদিও অবাক হয় না তেমন, এই কয়েকদিনে এদের ভাই বোনের সম্পর্কে ধারণা হয়েছে তার। তবে সাধনা সোহা ভীষণ অবাক হয়। সৌম্যকে যত দেখছে শুধু অবাকই হচ্ছে তারা। আকাশ একদম সন্ধ্যাদের ঘরের সামনে দাঁড়িয়েছে। সৌম্যর ফোনের লাস্ট লোকেশন এই ঘর। বাড়িটা কাঠের, এক অদ্ভুত টাইপ। আকাশ হাত দিয়ে দরজায় নক করে। সৃজার বাবা বাইরে দাঁড়িয়েছিল। সৌম্যদের ঘরের সামনে একজনকে দেখে এগিয়ে এসে বলে, কে ওখানে? আকাশ উল্টো ঘুরে ফোনের লাইট তাক করে। আকাশের দিকেও সৃজার বাবা টর্চ লাইট তাক করে আছে। আকাশ চোখ মুখ কুচকে তাকায়। সৃজার বাবা বিস্ময়ের দৃষ্টিতে তাকায় আকাশকে দেখে। খবরের কাগজ পড়ার অভ্যাস তার অনেক আগে থেকে, আর সেই সূত্রে আজকের পেপারে বড় করে লেখা ছিল আজকে আকাশ নওয়ান ঢাকা উত্তর মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছে। আকাশের ছবি বড় সড়ো করে দেওয়া ছিল। ভদ্রলোকের আকাশকে চিনতে অসুবিধা হয়নি। এগিয়ে এসে বলে, তোমার নাম আকাশ নওয়ান না? আকাশ অবাক হয় এই লোক তাকে কিভাবে চিনে। এরপর তার অবস্থানের কথা মনে পড়লে বুঝলো আজ অনেক জায়গায় হঠাৎ হঠাৎ সবাই জিজ্ঞাসার, সে কেমন অপ্রস্তুত হয়ে পড়েছে। এসব রেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকাই। ছেলে সন্ধ্যাকে খুঁজছে কেন? সৌম্য সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে সে অবগত। আকাশের সন্ধ্যার খোঁজ তার কাছে মোটেও ভালো লাগলো না, বরং ভয় পেল সে। আকাশ নিজেকে শান্ত করে বলে, আপনার বাসা হয়তো পাশে, সন্ধ্যার সম্মুখে ডেকে দিন, আর্জেন্ট। সৃজার বাবা সাথে সাথে বলে, এই নামের কেউ থাকে না এখানে। কথাটা বলে সে উল্টো ঘুরে তার ঘরের দিকে চায়। আকাশ জহুরি চোখে চেয়ে আছে সৃজার বাবার দিকে। মনে হচ্ছে লোকটা পালিয়ে গেল। আকাশ কিছু বলতে গিয়েও বলল না। উল্টো ঘুরে ঘরের দরজায় খেয়াল করে দেখলো বাইরে থেকে দরজা আটকে রাখা, তবে তালা দেয়া নয়। আকাশ একটু সময় ব্যয় না করে দ্রুত দরজা ছিটকিনি খুলে ফেলে। তার ফ্রেন্ড তাকে এই লোকেশনটাই দিয়েছে। সন্ধ্যা সৌম্য এই ঘরে নিশ্চয়ই থাকে, হয়তো বাইরে গিয়েছে, এসব ভাবনা থেকে দরজা খুলল। ওদিকে সৃজার বাবা দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত এগিয়ে আসে। আকাশ ঘরের ভিতর গিয়ে ফোনের ফ্ল্যাশ চারিদিকে ঘোরায়। সুইচবোর্ড চোখে পড়লে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। পিছন থেকে সৃজার বাবা বলে, এসব কি ধরনের অসভ্যতামি? রাত বিরাতে অচেনা মানুষদের ঘরে এভাবে ঢুকছে কেন? আমার এখানে তোমার ক্ষমতা চলবে না। সৃজার বাবার কথা আকাশের কানে গিয়েছে কিনা তার দৃষ্টি ঘরের কোনায় টেবিলের উপর। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখলো টেবিলের কোনায় একটা শুকনো বকুল ফুলের মালা, পাশেই সেই সেম ছবি যেটা সন্ধ্যা নিজ হাতে এঁকে তাকে দিয়ে এসেছিল। আকাশ কাগজটি আর বকুলের মালা দুটোই ডান হাতে তুলে নেয়। এই দুটো জিনিস সন্ধ্যা তাকে দিয়েছিল, আকাশ আজও রেখে দিয়েছে। সন্ধ্যাও রেখে দিয়েছে এগুলো। আকাশ দৃষ্টি ঘুরিয়ে ঘরের আশেপাশে তাকায়। সন্ধ্যা এই ঘরে নেই কেন? ঘরের কোনায় সন্ধ্যার একটা পরিচিত শাড়ি দেখতে পেয়ে আকাশ ঢোক গিলল। সৃজার বাবা রেগে বলে, আমি তোমাকে কিছু বলেছি? আকাশ চোখ বুঝলেই লোকটা তাকে মিথ্যা বলছে কেন। দ্রুত উল্টো ঘুরে শক্ত কণ্ঠে বলে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা ঢোক গিলে বলে, এই নামের কেউ এখানে থাকে না। আকাশ তীক্ষ্ণ চোখে ভদ্রলোকটির দিকে তাকায়। এই লোকের মুখ দেখেই বোঝা যায় কিছু লুকাচ্ছে। আকাশ পা দিয়ে একটা চেয়ার তার সামনে এনে চেয়ারে বসে বাম পায়ের উপর ডান পা তুলে রাখে, বাঁ হাত ডান পায়ের উপর রেখে সৃজার বাবার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, বলেও মিথ্যা বলবো না আঙ্কেল, আমি বাবার বয়সী লোকদের সম্মান করি। আপনি সন্ধ্যাকে জানান, নিজের সম্মান বাঁচান। সৃজার বাবা তার ঘরে পায়চারি করছেন, ঘাম ছুটছে তার। আকাশ যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে গেছে সে সন্ধ্যার সম্মুখে ঠিক খুঁজে বের করবে, আর তারপর সৃজার বাবার ব্যবস্থা করবে। সৃজার বাবা নিজের ছেলে মেয়েদের জন্য যেমন ভয় পাচ্ছে, তেমনি সন্ধ্যা সৌম্যর জন্য ভয় পাচ্ছে। তার ধারণা সৌম্যর পেটে চাকুর মারা সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, এসবে আকাশের হাত রয়েছে। মনে না হওয়াটা অস্বাভাবিক না। সৌম্যর মায়ের নাম ছিল জ্যোৎস্না, বৃত্তশালী পরিবারের মেয়ে ছিল সে। সেই সূত্রে হয়তো তার ছেলে মেয়েদের জন্য এসব বড় বড় মাপের মানুষের শত্রুর অভাব নেই। সে সৃজার মা আর সৌম্যর মা জ্যোৎস্না একসাথে পড়াশোনা করত। সে সৃজার মাকে ভালোবাসত। জ্যোৎস্না কনসিভ করেছিল, কিন্তু কারো পরিবার মেনে নিচ্ছিল না। এমনকি সৃজার মাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে। এরপর সে সৃজার মাকে নিয়ে পালিয়ে আসার পর তাকে অনেক হেল্প করেছিল জ্যোৎস্না। তার পকেট শূন্য ছিল। সৌম্যর মা নির্দ্বিধায় তাকে বে হিসেবে টাকাও দিয়েছিল। তখন জ্যোৎস্নার বিয়ে হয়নি। এরপর বহু বছর জ্যোৎস্নার আর কোনো খবর পায়নি সৃজার বাবা। তারপর একদিন এসে জায়গার দলিলগুলো তাকে দিয়েছিল আর বলেছিল এগুলো যত্ন করে রেখে দে, আমি আবার আসবো নিতে। সৃজার বাবা জিজ্ঞাসা করেছিল সে কোথায় হারিয়েছিল। জ্যোৎস্নার উত্তর ছিল সে পরে এসে বলবে। সে বিয়ে করেছে, একটা ছেলে আছে যার নাম সৌম্য, আর মেয়ে পেটে নাম রাখবে সন্ধ্যা। জ্যোৎস্নার শেষ আবদার ছিল তুই তো আমার ভাইয়ের মতো, আমি না থাকলে তুই ওদের আপন মামা হয়ে থাকিস। আমার এই কথাটা কখনো
ফেলিস না। তারপর একদিন সৌম্য এসে নিজের পরিচয় দেয় আর জানায় তার মা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। সেদিন সৃজার বাবা মা দুজনে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। তার প্রিয় বান্ধবী ছিল যে নিঃস্বার্থে তাদের কত শত সাহায্য করেছে। এরপর সৌম্য থেকে সৌম্যর বাবার স্বার্থপরতার কথা শুনে বুঝেছিল জ্যোৎস্না কেন তাকে সৌম্য আর সন্ধ্যার মামা হতে বলেছিল। কথাগুলো ভেবে সৃজার বাবা দীর্ঘশ্বাস ফেলে। জ্যোৎস্নার পরিবারকে সে চেনে না। জ্যোৎস্নার মৃত্যুর পর শুধু জানলো সৌম্যর বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। এইটুকুও সে সৌম্যের মুখে শুনেছে। সৃজার মা চিন্তিত কণ্ঠে বলেন, ওরা যদি সৌম্যদের খুঁজে পায় তখন কি হবে? সৃজার বাবা ঝাপসা চোখ জোড়া মুছে বলেন, জ্যোৎস্নার ছেলে মেয়ে আমার কাছে আমানতের মতো, ওদের আমি ঠিক রক্ষা করব, চিন্তা করো না। এরপর পকেট থেকে ফোন বের করে সাধনের নাম্বারে কল করে। সাধন, সোহা, সন্ধ্যা, সৌম্য আর সৃজাকে নিয়ে কিছুক্ষণ আগে তাদের এক ছোট্ট বাড়িতে এসেছে। কাঠের ছোট্ট একটা বাড়ি, দুটো রুম আছে এখানে। সৌম্য সন্ধ্যা অবাক হলো, কেউ নেই এখানে। সৌম্য বলে, তোমরা একাই থাকো? আর কেউ নেই? সোহা হেসে বলে, আর কে থাকবে, আমি আর ভাইয়া একাই থাকি ছিল। সাধন সোহাকে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে দিতে বলে। সৌম্য আসে এখানে থাকবে। সোহা, সন্ধ্যা, সৃজা পাশের রুমে থাকবে। সোহা ভাইয়ের কথা মতো ঘর গোছাতে লাগলো। সুন্দর করে বিছানা ঝেড়ে সন্ধ্যা সৃজার সাথে গল্প করে। সন্ধ্যা ইশারায় বোঝায়, সোহাও সুন্দর মতো বুঝে যায়। ওদিকে সাধন পাশের ঘরে ঠিকঠাক করে এই ঘরে এসে দেখলো সোহা ঘর ঝাড়ু না দিয়ে আবারও গল্পে মেতেছে। রাত হয়েছে আর এই বিচ্ছু কাজ বাদে আবারও গল্প করতে লেগে পড়েছে। এগিয়ে এসে ঠাস করে সোহার মাথায় মারে। সোহাও রেগে তার ভাইকে মারে। সাধন এবার আরও রেগে যায়। এর একটু আদব নেই, তাকে কিভাবে মারে? কথাটা ভেবেই সাধন সোহার ঘাট ধরে সমানে পিঠে থাপ্পড় দেয়। আজ একে আদব শিখিয়ে ছাড়বে। বড় ভাইয়ের গায়ে হাত তুলবে কেন? সৌম্য আর সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে। সৌম্য দ্রুত এগিয়ে গিয়ে সাধনকে টেনে ছাড়িয়ে নেয় আর বলে, মেয়েটাকে এইভাবে মারছো কেন? ব্যাঘাতে লেগে যাবে তো। তুমি তো দেখছি ভাই হয়ে বোনকে মেরে মেরে আমার মানও ডুবাবে। আমি আমার বোনকে একটা টাচ না করেও শুনবো ভাইয়ের বোনদের শুধু মারে। সন্ধ্যা সৃজা সোহাকে টেনে ধরে রেখেছে। সৌম্যর কথা শুনে সন্ধ্যা সৌম্যর দিকে তাকিয়ে হাসে। সৌম্য সন্ধ্যার দিকে অসহায় মুখ করে তাকায়। সোহা সন্ধ্যা সৃজার থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে তেড়ে যায় সাধনের দিকে, গিয়ে ঠাস ঠাস করে গালে সবখানে থাপ্পড় মারে। তাকে কতগুলো মারলো, সে ছেড়ে দিবে নাকি? এদিকে সোহার এমন কাজে আবারও সৌম্য সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সাধন রেগে মেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সোহার চুল টেনে ধরে দুগালে সমানে চড়ায়। সৌম্য সাধনকে টানলেও সাধনকে একটু টলাতে পারে না। ওদিকে সন্ধ্যাও সোহাকে টেনে ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। এক পর্যায়ে সাধন গায়ের জোরে সোহাকে ধাক্কা দেয়। ফলস্বরূপ সোহা ঘরের কোনায় উল্টে পড়ে। পাশে রাখা বটির উপর ডান হাত গিয়ে পড়ে। টেবিলের কোনায় গিয়ে কপাল লাগে। একই সাথে ঘরের দেয়ালের সাথে মাথায় অনেক জোরে ধাক্কা খায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। সন্ধ্যা দৌড়ে গিয়ে সোহাকে টেনে তুলে। ডান হাতের একটু কেটেছে। বেকায়দায় লাগলে আজ কি হয়ে যেত? কপালের কোনায় কেটেছে। সোহা মাথার পিছনে হাত রেখে ফুপাচ্ছে। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। সৃজা রেগে বলে, সাধন ভাইয়া, তুমি কি জীবনেও ভালো হবে না? শুধু মারতেই থাকো। কথাটা বলে সেও সোহার কাছে গিয়ে বসে। সোহার অবস্থা দেখে সৌম্যর এত রাগ হলো। একটা ভাই তার বোনকে এভাবে কি করে মারতে পারে? সৌম্যর মাথায় কাজ করে না। তার কি হলো কে জানে? তীব্র রাগে সৌম্য সাধনকে টেনে সাধনের গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। সৌম্যর কাজে সাধন সহ সোহা, সন্ধ্যা, সৃজা সবাই বিস্ময় চোখে তাকায়। সৌম্য রেগে বলে, তুমি কি মানুষ? ও তোমার বোন নয়? নিজের বোনকে কেউ এইভাবে মারে? আজ যদি তোমার বোন মরে যেত, কিভাবে ধাক্কা দিয়েছ? বোনকে কাছে পাও, এর জন্য কদর করো না। কখনো হারিয়ে গেলে বুঝতে পারবে বোনকে চিনিস। কথাগুলো বলতে বলতে সৌম্যর গলা ভারী হয়ে আসে। বোনের শূন্যতা তার পূরণ হয় না। সে ভুলতে পারে না সন্ধ্যাকে হারিয়ে ফেলার পর সেই বিষাদময় দিনগুলো। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে চেয়ে রইল। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, সোহাকে নিয়ে পেছনে বসিয়ে দে, রক্ত মুছে দে, তারপর আমরা এখান থেকে চলে যাব। সোহা অবাক হয়ে বলে। আপনি চলে যাবেন সৌম্য ভাইয়া? সৌম্য মৃদু স্বরে বলে, হ্যাঁ, আমার 2 নম্বর বনু সোহাকেও সাথে নিয়ে যাব। তোমাকে আর মার খেতে হবে না। সোহা অবাক হয়ে সৌম্যের দিকে তাকায়। সৌম্য কত ভালো। সন্ধ্যা মৃদু হাসলো। সৃজা মুখ ফসকে বলে, সোহাকে একদিনেই বোন বানিয়ে ফেললেন, আর আমি 1 মাসের বেশি হয়ে গেল একসাথে থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না? আপনি এত কিপটা কেন? সৌম্য বিরক্ত চোখে তাকায় সৃজার দিকে। সোহা হেসে বলে, সৃজাপু, রাগ করো না, সৌম্য ভাইয়া তোমাকেও মনে মনে বোন ভাবে। সৌম্য সন্ধ্যাকে তাড়া দিয়ে বাইরে যেতে যেতে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে মানুষদের আমি পছন্দ করি না। সৃজা বুঝলো সে ইরাবতী নামে সেই মেয়েটার কথা বলায় সৌম্যর এত রাগ। এরপর সন্ধ্যা সৃজা সোহাকে ধরে ধরে বিছানায় বসায়। সাধন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সোহার দিকে। সোহা সাধনকে মুখ ভেঙায়। সে তার ভাই পেয়ে গেছে। এক ভাইয়ের কাছে মার খাওয়ার জন্য আর থাকবে না। সন্ধ্যা সোহার মুখ চেপে ধরে, ইশারায় এরকম করতে না করে।
সাধন সোহার ব্যঙ্গতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ তাকিয়ে রইল সোহার দিকে। এরপর দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য উঠানের এক কোনায় বসে আছে। সাধন এগিয়ে গিয়ে বলে, আমার বোনকে নিয়ে যেতে দিব না আমি। সৌম্য পিছু ফিরে বলে। আমার বোন নিজে আমার সাথে যাবে, শুনে দেখ। সাধন চুপ থাকলো। এরপর সৌম্যর পাশে বসে বলে, আমি ওকে ইচ্ছে করে মারিনি। সৌম্য গম্ভীর গলায় বলে, যারা বোনদের মারতে কোনো বড় করে না, বাঁচলো কি মরলো দেখে না, তাদের আমি পছন্দ করি না। তুমি আমার অপছন্দের তালিকায় চলে গেছো। ভয় সন্ধ্যার সাথেই থাকবে। আমি সন্ধ্যার মতো সোহাকেও আমার আরেকটি বোন হিসেবে মেনে নিয়েছে। সাধন চুপচাপ শুনলো সৌম্যর কথা। এরপর মলিন মুখে বলে, আমার তো সোহা ছাড়া কেউ নেই। এজন্যই দয়া মায়াহীন ভাবে মারো। আর যদি মরে যেতাম? ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে, এরপর সোহাকে আমিই তো দেখে রাখলাম। কখনো কখনো নিজে না খেয়েও ওকে খাইয়েছি। তোমরা শুধু মারটাই দেখছো কেন? কারণ তোমার মার সাংঘাতিক। সাধন চুপ হয়ে গেল। সৌম্য আর চোখে সাধনের দিকে তাকায়। সাধন পকেট থেকে ফোন বের করে মাটিতে রাখতে গিয়েও ফোনের স্ক্রিনে চোখ পড়লে কিছু দেখে ফোনের লক খুলে দেখলো সৃজার বাবার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছিল বেশ অনেকক্ষণ আগে। সাইলেন্ট বলে বুঝতে পারেনি। নোটিফিকেশনে মেসেজ চেক করলো। সৃজার বাবার নাম্বার থেকে মেসেজে লেখা, সাধন, সৌম্য আর সন্ধ্যাকে নিয়ে এই শহর থেকে কয়েকদিনের জন্য দূরে কোথাও যেতে পারবে বাবা? সৌম্যকে বলবে ওদের শত্রু এখানেও চলে এসেছে। তুমি ওদের চেনা পরিচিত কোনো জায়গায় নিয়ে যেতে পারবে বাবা? আমার এই কথাটা তুমি রাখো। আগামীকাল সকাল সকাল যেন দেরি করো না বাবা। মেসেজ পড়ে সাধন ভ্রু কুচকে তাকে। এরপর সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, আঙ্কেল এসব কি মেসেজ দিয়েছে দেখ তো। সৌম্য সাধনের ফোনে মেসেজটা পড়ে অবাক হলো। সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, তাকে মেরে ফেলার চেষ্টা, এসব মনে পড়তে সৌম্যর গলা শুকিয়ে আসলো। কারা এমন করছে? সে আর তার বোনও কার কি ক্ষতি করেছে? ইরার বাবা তার বোনকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু সে তো তার ইরাবতী থেকে অনেক দূরে চলে এসেছে। তাহলে সৌম্য বুঝতে পারে না, তবে ইরার বাবাকে বিশ্বাসও করে না। লোকটা খুব নিচু মন মানসিকতার লোক। ওনাদের মতো মানুষদের দ্বারা হয়তো সবই সম্ভব। সৌম্য ভয় পায় ভীষণ। তার বোনকে সে হারাতে হারাতে ফিরে পেয়েছে, আবারও কি করে হারাবে? বোনের কিছু হলে সে বাঁচবে কি করে? মামা যেহেতু এই শহরে থাকতে নিষেধ করেছে, নিশ্চয়ই এমনি এমনি বলেনি, কিন্তু সে কোথায় যাবে? হাতটাও একদম খালি। সৃজার বাবাকে একবার কল করতে গিয়েও করলো না, হয়তো ঘুমিয়েছে, অনেক রাত হয়েছে। তো সাধন সৌম্যকে ঝাঁকিয়ে বলে, কি হয়েছে? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? সৌম্য সাধনের দিকে তাকালো না। সাধন মলিন মুখে বলে, আমি আর সোহাকে মারবো না। ওকে মেরে আমারও খুব খারাপ লেগেছে। সোহার মতন আমাকেও ভাই হিসেবে মেনে নাও। আমার আর সোহার দুজনেরই তো কেউ নেই। সৌম্য সাধনের দিকে তাকালো। সাধন মৃদু হেসে বলে, কিন্তু আমাকে থাপ্পড় মেরেছো, আমি কিছুই বলিনি। তোমাকে ভাইয়ের মতোই ভেবেছি, এই জন্যই নিজের ভুল মেনে তোমার শাসন সাদরে গ্রহণ করেছি। সৌম্য মৃদু হাসলো। ছেলেটা সোহার মতোই মিশুক, খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারে। এরা দুই ভাই বোন। সাধন আবারও বলে, তোমাদের সমস্যার কথা কি আমি জানতে পারি? তুমি বলতে না চাইলে সমস্যা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। আকাশপানে চেয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, যখন আমার 17 বছর বয়স, তখন আমার বাবা তার দ্বিতীয় বউ সহ আরেকটি 10 বছরের মেয়েকে সাথে আনে আমাদের বাসায়। অনেক আগেই লুকিয়ে বিয়ে করে অন্য জায়গায় রেখেছিল। তারপর একদিন বাবা তার দ্বিতীয় বউকে নিয়ে নিজের বাড়ি নিয়ে আসলো। মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, অনেকগুলো থাপ্পড় মেরেছিল। আমি আটকাতে গিয়ে আমিও মার খেয়েছিলাম বাবার হাতে। এরপর মা ঘরের এক কোনায় গিয়ে শব্দ করে কাঁদছিল। আমি আর বোনও মায়ের পাশে গিয়ে বসলে মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে সেদিন খুব কেঁদেছিল। মায়ের কান্না দেখে বোনও কাঁদছিল। আমার চোখ ভিজে যাচ্ছিল। আমি মাকে বলেছিলাম, মা তুমি কান্না করো না, আমি এইচএসসি পরীক্ষা দিয়ে কিছু একটা করেই তোমাকে আর বোনকে এখান থেকে নিয়ে যাব। মা কান্নার মাঝেও একটু হেসেছিল, আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আমার আব্বা তুই কিছু করতে হবে না সোনা, আমি আছি না। সৌম্য ভাইয়া, তোমার আব্বা তাহলে আমি কি? তুই আমার আম্মা। আমার আব্বা আম্মা থাকতে আমার কোনো কষ্ট নেই। সৌম্যর এই কথাটুকু শুনে সাধন বলে ওঠে, তার মানে সন্ধ্যা কথা বলতে পারতো? এই জন্যই আমি ভাবতাম সন্ধ্যা শুনতে পায়, তবে কথা কেন বলতে পারে না? কি হয়েছিল সন্ধ্যার? সৌম্যর গলা ধরে আসে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলে ধরা গলায় বলে, মা আমাদের সেদিন সান্ত্বনা দিলেও নিজেকে সান্ত্বনা দিতে পারেনি। এক সপ্তাহের মাথায় ভোরের আলো চোখের উপর এসে পড়লে আমি জেগে যাই। মা প্রতিদিন ফজরে আমাকে ডেকে দিত, কিন্তু সেদিন ডাকেনি। আমি অবাক হয়েছিলাম। এরপর মায়ের ঘরে গিয়ে মাকে ডাকলে মা সাড়া দেয় না। আমার ডাকে বোন ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু মা ওঠে না। আমি আর বোন এত করে ডাকলাম, মা আর উঠলই না।
আমাদের মাথায় হাত বলে আর বলল না, আব্বা আম্মা আমাকে এত ডাকিস কেন? একটু ঘুমাতেও দিবি না? এটুকু বলে সৌম্য থামে, দু হাতের মাঝে মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। খুব মনে পড়ে মাকে। সাধন সৌম্যর কাঁধে হাত রাখলো। সৌম্য নিজেকে সামলে ভাঙা গলায় বলে, সৎমাকে আনার পর থেকে বাবা আমাদের সাথে আগের মতো কথা বলতো না। আর মা মারা যাওয়ার পর বাবা যেন ভুলেই গেল আমি আর বোনও তারই সন্তান। প্রায় আমি ভাতের হাঁড়িতে ভাত খুঁজে পাইনি। বোন ক্ষুধায় কাঁদত। আমি কোথায় পাবো খাবার? সৎমাকে গিয়ে বললে সে কথার আগে থাপ্পড় মেরে বলতো, আগে টাকা ফেল, তারপর খাবার চাইবি। ভরা চোখে খাবার দিকে তাকালে বাবা মুখ ফিরিয়ে নিত। মা মারা যাওয়ার পর বাবার এই রূপটা আমাদের দুই ভাই বোনদের জন্য বিষ ছিল। মা আমাকে টিফিন খাওয়ার টাকা দিত, আমি কখনো খেতাম না। মা অনেক কষ্ট করত, ওই টাকা খরচ করতে ইচ্ছে করতো না। জমি আবার মাকে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু মা তো চলে গেল। আমি সেখান থেকে বোনকে রুটি কলে এনে খাইয়ে ঘুম পাড়াতাম। মাঝে মাঝে একজনের ভাত থাকতো, গরম ভাতেই পানি দিয়ে রেখে দিত সৎমা, যাতে খাই আমরা। কি করব, বনু ক্ষুধায় কাঁদত। ওই পান্তে বেড়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাইয়েছে। বনুর পেট ভরে পাতে থাকলে দু একবার আমি খেতাম, না থাকলে আমার আর খাওয়া হতো না। কথাগুলো বলে সৌম্য একটু দম নেয়। এরপর আবারও বলে, 1 বছরের মাথায় আমি এইচএসসি দিলাম। এরপর অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু এত প্রাইভেট কিভাবে পড়তাম? তাই মাকে কখনো বলাই হয়নি আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। অ্যাডমিশনের প্রস্তুতিটা আমার জন্য ছিল খুব কঠিন। বই খাতে কিচ্ছু ছিল না আমার। প্রথম 1 মাস আমার গ্রামের পরিচিত বন্ধুদের থেকে বই নিয়ে পড়তাম, আর একটা স্যারের কাছে শুধু অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তাম। সেই স্যার তোমার থেকে টাকা নিত না, তাই না? সৌম্য একটু হেসে বলে, একটা কথা জানো সাধন, যাদের মা বেঁচে থাকে না, একটি পোকাও তাদের পাশে এসে দাঁড়ায় না। সাধন মৃদুস্বরে বলে, ঠিক বলেছ। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, অ্যাডমিশনের 3 মাস আমি এক জায়গায় রং মিস্ত্রি কাজ করেছিলাম। প্রথম মাসে টাকা দিয়ে কিছু বই কিনেছিলাম, সেখান থেকে স্যারের টাকা মিটিয়ে দিয়েছিলাম। এরপর প্রায় 3 মাস অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিলাম, পাশাপাশি মিস্ত্রির কাজ করলাম। সকালে বেরিয়ে যেতাম, সন্ধ্যার আগে বাড়ি ফিরে প্রাইভেটে যেতাম। এরপর রাতে বাড়ি ফিরে বই পড়তাম। আমার বোনও ছোট হলেও আমার কাজ এগিয়ে দিত, আর ভাই পড়তো যে। এরপর এক্সাম চলে আসলাম। কেন্দ্রে গিয়েছিলাম রাজশাহী। পরীক্ষার দিন খুব ভোরে রেডি হয়ে নিলাম। বোনও আমাকে জড়িয়ে ধরে বলেছিল, ও ভাইয়া, আমি তোমার ছোট মা, আর মায়েরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি দোয়া করেছি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। সৌম্য ভাইয়া, আমি তোমার ছোট মা, আর মায়েরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি দোয়া করেছি, তোমার পরীক্ষা অনেক ভালো হবে। এরপর বোনকে সাবধানে থাকতে বলে বাবাকে একবার বলে বেরিয়ে যায়। পরীক্ষা ভালো হয়েছিল। ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং নিয়ে চান্স হয়ে গেল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার বোনও। মিস্ত্রি হয়েছিলাম বলে ভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলাম। বাবা ফিরেও দেখত না আমার দিকে। বোনকে রেখে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। ওকে কাদের কাছে রেখে এসছে, ওরা কি আমার আর বোনের আপন নয়। বোনকে আমার সাথে ঢাকা আনতে চেয়েছিলাম। তখন বোনকে এনে কোথায় রাখতাম? আমার পকেটে ছিল 2000 টাকা, কোথায় থাকবো এটা বুঝতে পারছিলাম না। বোনকে আনলে রাস্তায় রাখতে হতো। ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বোনকে ঢাকা শহরে নিয়ে যাব, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম কাজটা ততটা সহজ ছিল না। নিজে ঠিক করে খেতে পারতাম না, বোনকে এনে কি করতাম? প্রথম কয়েক মাস ক্লাস করার পর ছুটি পেয়ে গ্রামে ছুটে যাই বোনকে দেখতে। বোনকে ছাড়া ওটাই প্রথম দূরে থাকা ছিল। বাড়ির দরজায় পা রেখেছিলাম হাসবো বলে, কিন্তু দরজায় পা রাখতেই ঘর থেকে বনু চিৎকার শুনে দৌড়ে গেলাম। দেখলাম বনু মাটিতে শুয়ে 2 হাতে গলা ধরে কাটা মুরগির মতো ছটফটাচ্ছে। পাশে আমার সৎবোন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আমি দৌড়ে গিয়ে বনুকে 2 হাতে জড়িয়ে নিয়ে বলি, কি হচ্ছে বনু? বনু শুধু গলা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আর আওয়াজ বের হচ্ছিল না। বোনের গলা দিয়ে আমি সমালোচনা না করে বনুকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর বনুকে দেখে বলে, বনুকে কস্টিক সোডা খাওয়ানো হয়েছে, এর ফলে গলায় ভেতর পড়ে গিয়েছে। দেরি করেনি বলে বাঁচাতে পেরেছে। তবে বোন আর কখনো কথা বলতে পারবে না, কিন্তু অপারেশন করলে কথা বলতে পারবে, যদিও সম্ভাবনা খুব কম। কথাগুলো শুনে পুরো দুনিয়া কেঁপে উঠেছিল আমার। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। আমি তো 3 বেলা খেতেই পারি না, অপারেশন করাবো কি করে? চুপচাপ বাড়ি ফিরলাম বোনকে নিয়ে। এরপর জানতে পারলাম আমাকে নিয়ে সৎ মা সৎ বোন অনেক উল্টাপাল্টা কথা বলছিল।
বোনও দুটো কথার উত্তর দিয়েছে বলে সকাল আর তার মা মিলে কার থেকে যেন এসব আনিয়ে তার বোনকে অন্য নাম দিয়ে খাইয়ে দিয়েছে। আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবার কাছে গিয়েছিলাম। বাবা, তোমার বউ আর মেয়ে আমার বোনের গলা পুড়িয়ে দিয়েছে, এখনো কিছু বলবে না? ভালোই নাই, তোমার বোনের গলার আওয়াজ বেড়ে গিয়েছিল, ওরা শাস্তি দিয়েছে, এখানে আমি কি বলবো? সেদিন বাবার কথা শুনে এত অবাক হয়েছিলাম, এত কষ্ট হচ্ছিল, শুধু বাবাকে দেখছিলাম। পরের মানুষকে কি বলবো, যেখানে নেচের বাবা এসবকে সাপোর্ট করে। বোনও ঘরের কোণে বসে বসে কাঁদছিল। আমি কিভাবে সান্ত্বনা দেব বোনকে? আবার নিজেরই কাঁদতে ইচ্ছে করছিল, তবুও নিজেকে সামনে বোনকে জড়িয়ে সান্ত্বনা দিলাম। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, ওই জানোয়ারগুলোর বিচার আল্লাহই করবে। কথাগুলো বলে সৌম্য লম্বা করে শ্বাস ফেলে। সাধনের চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ সৌম্য রাগান্বিত স্বরে বলে, ওই বাবা নামের জানোয়ারকে যদি কখনো কুকুর ছিঁড়েও খায়, আমি এক পাও এগোবো না তাকে বাঁচাতে, শুধু চেয়ে চেয়ে দেখব। কথাটা বলতে গিয়ে সৌম্যর গলা ধরে আসে। মনে পড়ে ছোটবেলার কথা, যখন তার বাবা তাকে ঘাড়ে নিয়ে গ্রামে ঘুরত। মন বলে পারবে না হয়তো, একদিন হলেও বাবা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়েছিল। এসব ভাবলে রাগ পড়ে গিয়ে কষ্টরা এসে ভিড় করে। মানুষ কেন বদলে যায়? সৌম্য নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলে, ছুটি শেষে বনুকে রেখে আসতাম, মন চায় না। একবার ভাবলাম পরবাদ দিয়ে দেব, বনু নিজে আমাকে ঠেলে পাঠালো, বলতে তার মতো বোঝালো সে না পড়লে তারতেই বাড়িতে সারা জীবন পড়ে থাকবে, আর সন্ধ্যা আরো সাবধানে থাকবে, ওরা আর কিছু করতে পারবে না। এরপর এইভাবেই আমার অনার্স শেষ হলো, মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হলো। সেকেন্ড ইয়ারে শেষে জানলাম বনুকে বাবা বিক্রি করে দিয়েছে। কতবার ঠিকানা জানতে চাইলাম, কেউ বনুর ঠিকানা বলেনি। দিন কলেজে কিভাবে পার করেছে একমাত্র আমি জানি। আর তারপর হঠাৎ বনুর খোঁজ পেয়ে গেলাম, বিনিময়ে ইরাবতীকে কত কাঁদালাম। সৌম্যের আওয়াজ ক্ষীণ হয়ে আসে। সাধন জিজ্ঞাসা করে, ইরাবতীকে? সৌম্য দুহাতের মাঝে মুখ ঠেকিয়ে ধরা গলায় বলে, ইরাবতী আমাকে খুব ভালোবাসে, এতটা ভালোবাসে যে ভালোবাসার যোগ্য আমি নই। ওকে কোনোদিন একটু হাসাতেও পারিনি, ও আমাকে ভালোবেসে হাসতে ভুলে গেছে, পেয়েছে শুধু কষ্ট। সৌম্য সাধনের দিকে ভেজা চোখে তাকায়, একটু হেসে বলে, জানো সাধন, ইরাবতী আমার পা ধরেছিল ওর সাথে থাকার জন্য, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি, ওর থেকে কথা নিয়েছে, ও যেন ওর মতো বড় ঘরের কাউকে বিয়ে করে নেয়। কত স্বার্থপর আমি। কথাগুলো বলে একটু থামে, এরপর ভাঙা গলায় বলে, ইরাবতীর ঘাতে এই পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষটা আমি। হয়তো সারা জীবন আমিই থাকবো। আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভালোবেসে কখনো মহান হতে পারে না, বরং তারা ভালোবাসা নামক অধ্যায় সবচেয়ে স্বার্থপর হিসেবে আখ্যায়িত হয়। এটাই আমাদের নিয়তি। এরপর একটু থেমে সৌম্য আবারও বলে, আমি আর বোনে বেশ অনেকটা সময় বাবা মায়ের আদর পেয়েছিলাম। তারপর একদিন মা মারা গেল আর বাবা বদলে গেল। আমাদের অবস্থা অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো হলো। এই যেমন আল্লাহ আমাকে আর বোনকে নদীর তীরে খুব সুন্দর একটি নৌকা উপহার দিয়েছিল। বউকে আমি আর বোন ভেবেছিলাম পুরো নদী আনন্দে ভ্রমণ করব, কিন্তু আল্লাহ আমাদের নদীর মাঝখানে এনে ফেলে দিয়েছে। আর তারপর যতবার সাঁতর উঠতে গিয়েছি, কেউ না কেউ এসে পানির মাঝে ঠেসে ধরেছে, দম আটকে আসতো আমাদের। আর তখনই আল্লাহ ঘোষণা করত, আমাদের হায়াত এখনো বাকি, দুঃখ পাওয়া বাকি। এভাবেই বেঁচে আছি আমরা। সাধন মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য উঠে দাঁড়িয়ে বলে, বনুকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। অনেকদিন পর একসাথে বসে খেতে চেয়েছিলাম, কিন্তু ওই যে দুঃখ ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। তাই আমাকে কেউ এসে চাকু মেরে গেল আর আমার বোনকে রেপ করার চেষ্টা করলো। যখন আমার বোন শ্বাস আটকে ছটফট করতে লাগলো, তখন আল্লাহ আবারও বাঁচিয়ে নিল নতুন দুঃখ দেওয়ার জন্য। এই যে খারাপ লোকেরা আবারও আমাদের পিছু নিল। সাধন শার্টের হাতা দিয়ে চোখ মুছে সৌম্যকে জড়িয়ে ধরলো। সৌম্য অবাক হলো না। সাধন খুব নরম মনের মানুষ, এটুকু সময়ে চিনেছে সে। সাধন মৃদুস্বরে বলে, সন্ধ্যার অপারেশন আমি আর তুমি দুজন মিলে করব, তুমি এটা নিয়ে চিন্তা করো না, কেমন? সৌম্য কিছু বলল না। সৌম্য আর সাধন বাইরে বেরিয়ে আসার পর সন্ধ্যা, সোহা আর সৃজা বাইরে বেরিয়েছিল। সৌম্যর বলা সব কথা শুনে সৃজা আর সোহা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনার চোখ জোড়া অসংখ্যবার ভিজেছে। সোহা সন্ধ্যার গলায় হাত দিয়ে বলে, সন্ধ্যা, আমার অনেক খারাপ লাগছে জানো। সৃজা মলিন মুখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। এইটুকু মেয়ে কত কিছু সহ্য করেছে। সন্ধ্যা সোহার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সোহা নাক টেনে বলে, শোনো, আমার ভাইয়া 1 নাম্বারের বজ্জাত, কিন্তু মাঝে মাঝে আবার অনেক ভালো।
দুটো ভাই মিলে তোমার গলার অপারেশন করালে তুমি আবার কথা বলবে। উফ, আমার ভাবতে কি যে ভালো লাগছে। সন্ধ্যার ঠোঁটের কোণে হাসি, তবে চোখের কোণে পানি জমছে অনবরত। ডক্টর বলেছে সম্ভাবনা খুবই কম। তাছাড়া সে দিনের পর কত বছর পেরিয়েছে, সে আর কথা বলতে পারবে না, সে বোঝে। সৌম্য পিছন থেকে বলে, এখানে কি করছিস বনু? সন্ধ্যা পিছু ফিরে দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরে। কত বছর হয়ে গেল সে কথা বলতে পারে না, ভাইয়া বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার দলাপাকি কান্না আসলো। ভাইয়ের বুকে মাথা রেখে ফোপালো। সৌম্য বা হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ডান হাত সন্ধ্যার মাথায় রেখে বলে, কেন কাঁদছিস? সন্ধ্যা যেভাবে ছিল সেভাবেই থাকলো। সৌম্য অসহায় চোখে তাকালো। একটু পর সন্ধ্যা মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়, চোখ মুখ লাল করে ফেলেছে। সৌম্য সন্ধ্যার মুখ মুছে দিয়ে বলে, এভাবেই তো বোকারা কাঁদে। তুই কবে স্ট্রং হবি বনু? সন্ধ্যা নাক টেনে মাথা নেড়ে বোঝায় সে স্ট্রং হয়ে যাবে। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের পাশে গিয়ে বলে, তুমি আমাকে আর মারবে না বলেছো? সাধন সোহার দিকে চেয়ে রেগে বলে, তুই আড়ি পাতলি কেন? এজন্য মার খাবি? আবার তুমি আমাকে মারতে চাইছো? তুমি জীবনেও ভালো হবে না। সাধন একটু হেসে বলে, এখন থেকে শুধু মুখে বলবো। সাধনের কথায় সবাই হাসলো, সোহাও হাসলো। সে তো ভাইয়ের ভালোবাসা বুঝে, কিন্তু সারাদিন ঝগড়া মারামারিতেই সময় কাটে। গত রাত একবারের জন্য আকাশ চোখ এক করতে পারেনি। সন্ধ্যার চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। সবার আগে আর্টিস্ট দিয়ে সৌম্য আর সন্ধ্যা দুটো স্কেচ তৈরি করে নেয়। এরপর রাতেই সবাইকে খবর দিয়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেছিল। ডিবি, স্পেশাল ব্রাঞ্চ সবকিছু নিয়ে পুরো সিলেট শহর সারাদিন ঘুরেছে। শ্রীজাদের গ্রামের প্রতিটা মানুষ ছবি দুটো দেখে বলেছে তারা এই দুজনকে দেখেছে গতকাল। আকাশ খুশি হয়েছিল, কিন্তু সিলেট শহরের প্রতিটা গ্রাম শহর তন্ন করে খুঁজেও সন্ধ্যা সৌম্য টিকিটিও পায়নি। আকাশ অসহায় হয়ে শ্রীজার বাবার কাছে ফিরে এসেছে। ভেবেছিল লোকটাকে কিছু বলবে না, কিন্তু এই লোকটা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। কোথায় লুকিয়েছে সন্ধ্যার সৌম্যকে? আকাশ সৃজানকে কোলে নিয়ে শ্রীজার বাবার উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, নিজের ছেলের প্রতিও কি আপনার মায়া নেই? এখনো সময় আছে, বলে দিন সন্ধ্যা কোথায়? শ্রীজার বাবার চোখে মুখে অসহায়। তো সে সকাল থেকে সাধনকে ফোনে পায়নি। সে নিজেও জানে না ওরা কোথায় গিয়েছে। জানলে ও বলতো না। সে স্বার্থপর হতে পারবে না কখনো। আকাশ আগের চেয়েও চিৎকার করে বলে, কিছু বলছেন না কেন? আমার সন্ধ্যা কোথায় বলুন? শ্রীজার বাবাও কেন যেন রেগে গেল খুব। অতঃপর তেজি কণ্ঠে বলে, কি ক্ষতি করেছে ওরা তোমার? সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করো, স্বাদ মেটেনি। সৌম্যর পেটে ছুরি চালিয়েও ক্ষান্ত হচ্ছে না কেন? তুমি কেন এমন করছো? কারণটা বলো। শ্রীজার বাবার কথা শুনে আকাশ স্তব্ধ চোখে তাকায়। তার মাথা চক্কর দিয়ে ওঠে। কানে একটা কথা বাজছে, এই সন্ধ্যা রেপ। আকাশ ঢোক গেল। সৃজানকে কোল থেকে নামিয়ে দিয়ে শ্রীজার বাবার দিকে চেয়ে ঢোক গিলে বলে, কি বলছেন এসব? শ্রীজার বাবা আকাশের ব্যবহারে অবাক হলো। এই ছেলে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? আকাশ শ্রীজার বাবার সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, কি হয়েছে সন্ধ্যার সাথে? শ্রীজার বাবা আরো অবাক হলো। অতঃপর ভ্রু কুচকে বলে, সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। একটু থেমে কণ্ঠে তেজ নিয়ে বলে, চেষ্টা হয়েছিল কেন বলছি? সন্ধ্যাকে মানসিক রোগী বানিয়ে দেওয়া হয়েছিল। মেয়েটার মুখের দিকে তাকানো যেত না। ট্রমার মধ্যে চলে গিয়েছিল ও। ওকে স্বাভাবিক করার ব্যবস্থা করতে না করতেই হাজির হয়ে গেছো তুমি। ওর হাত মুখের ক্ষত মিশতে না মিশতে আবারও তুমি। আকাশ দু হাতে কান চেপে ধরে চিৎকার করে বলে, চুপ করুন। শ্রীজার বাবা চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশের কণ্ঠ কাঁপছে, সাথে শরীর, চোখ দুটো বন্ধ। এসব শুনতে চায় না সে। কে ছুঁয়েছে তার সন্ধ্যাকে? আকাশ হঠাৎ শ্রীজার বাবার দিকে এগিয়ে গিয়ে ধরা গলায় বলে, আঙ্কেল আপনি এসব মিথ্যে বলছেন তাই না? সন্ধ্যা কোথায় আঙ্কেল? শ্রীজার বাবা অবাক হয়ে চেয়ে আছে। শ্রীজার মা সৃজনকে কোলে নিয়ে আকাশকে অবাক হয়ে দেখছে। আকাশ শ্রীজার বাবাকে চুপ দেখে চিৎকার করে বলে, আপনি কেন মিথ্যে বলছেন? সন্ধ্যাকে কেউ ছুঁয়নি বলুন। পাশ থেকে শ্রীজার মা মলিন গলায় বলেন, সৌম্য নিজে আমাদের কাছে এসে বলেছে। আর সন্ধ্যার শরীরে অনেক ক্ষত ছিল, আমরা দেখেছি। মিথ্যা কেন বলবো আমরা? আকাশের বুক ভার হয়। সময়ের পাল্লা যত বাড়ে দেহ জুড়ে ব্যথা তত বাড়ে। এসব কি শুনছে সে? এসব শোনার মতো শক্তি তার নেই। শ্রীজার বাবার কাছে এগিয়ে এসে শ্রীজার বাবার ডান হাত তার দু হাতের মাঝে নিয়ে অনুনয়ের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন আমার সন্ধ্যা কোথায়? শ্রীজার বাবা ঢোক গিলে। এই ছেলে কোনো দিক দিয়ে এই তার কাছে সৌম্য সন্ধ্যার জন্য খারাপ লাগছে না। কে এই ছেলে? ভাবনা রেখে তার ফোন এগিয়ে দিয়ে বলে, সৌম্যের সিম নেই। আমার কয়েকটা ছেলের ফোনে অনেকবার কল দিয়েছি, পাইনি। তুমি ওদের খোঁজ পেলে আমাকে জানিও। আকাশ আর একটাও কথা বলল না। শ্রীজার বাবার কথা হয়তো বিশ্বাস করে নিয়েছে। চুপচাপ বড় বড় পা ফেলে শ্রীজাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বড় রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ি ড্রাইভিং সিটের পাশে সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে বায়ান উঠে বসে। ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রাখছে। ডান হাত চোখের উপর রাখা। বায়ান মৃদু স্বরে ডাকে। আকাশ ছোট করে বলে, ঢাকা ব্যাক কর ফাস্ট।
বায়ান গাড়ি স্টার্ট দিয়ে একটু পর আকাশের দিকে লক্ষ্য করে। তার ভীষণ খারাপ লাগছে। আকাশকে হঠাৎ কেমন নিস্তেজ লাগছে। আকাশ সত্যিই নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কাঁদতে ইচ্ছা করছে। মনে পড়ে সন্ধ্যার হাসি মাখা মুখ। চঞ্চল সন্ধ্যা সুযোগ পেলেই নাচতো, প্রাণ ভরে হাসতো। আকাশ দেখেছিল সন্ধ্যার ভিতরে লুকিয়ে থাকা উচ্ছ্বাস। শেষবার সন্ধ্যা তার দিকে তাকিয়ে হেসেছিল। সেই সন্ধ্যাকে কেউ ছুঁয়েছে। সন্ধ্যা বাঁচতে চেয়ে ছটফট করেছিল, তাই না? কথাগুলো ভেবে আকাশ দুহাতে মাথার চুল টেনে ধরল। বায়ান গাড়ি সাইড করে ভেতরের লাইট জ্বালার পর বিচলিত কণ্ঠে বলে, স্যার ঠিক আছেন? আকাশ বায়ানের দিকে তাকায়। বায়ান অবাক হয়। আকাশের চোখ দুটো লাল। আকাশ আবারও সিটে হেলান দিয়ে ভারী গলায় বলে, বাড়ি চলো। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। আসমানি নওয়ানের চোখে ঘুম নেই, এজন্য ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসেছে। আকাশ কোথায় গিয়েছে কে জানে, গতকাল থেকে নেই। আর এদিকে সন্ধ্যার চিন্তায় কিছু ভালো লাগে না। হঠাৎ বাড়ির বেল বেজে ওঠে। আসমানি নওয়ান এগিয়ে গিয়ে লুকিং গ্লাসে দিয়ে দেখলো আকাশ দাঁড়ানো বাইরে। অতঃপর দরজা খুলে দিয়ে বলতে নাই সে কোথায় গেছি শেষ করার আগে আকাশ তার মাকে জড়িয়ে ধরে। আসমানি নওয়ান অবাক হয়। কাঁধে ভেজা লাগলো। ভদ্রমহিলা বিস্মিত হয়ে আকাশের পিঠে হাত রেখে বলে, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে ছেড়ে মায়ের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ভাঙা গলায় বলে, তুমি সব জানতে তাই না মা? এই জন্য এত চুপচাপ হয়ে গেছিলে তুমি। আমি জানি। তুমি জানো সন্ধ্যা কোথায়? প্লিজ মা বলো, সন্ধ্যা কোথায়? আসমানি নওয়ান ছেলের পানে চেয়ে অবাক। আকাশের চোখ দুটো লাল সাথে ভেজা। ভদ্রমহিলা আকাশের গালে হাত দিয়ে বলে, কি কইতাছো তুমি? আমি কেমনে জানবো আমার জান্নাত কই? একদম মিথ্যা বলবে না। তুমি জানো আমার সন্ধ্যার খোঁজ। একটু থেমে আবারও ভাঙা গলায় বলে, মা তুমি আমাকে শাস্তি দিতে চাইছো তাই তো? আমি সব শাস্তি মেনে নেব, বিশ্বাস করো। দেখো সন্ধ্যা যাওয়ার পর মাস পেরিয়ে গেছে, বিশ্বাস করো আমি একবার ওর শান্তিতে ঘুমোতে পারিনি। এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও। আসমানি নওয়ান বাখাড়া হয়ে ছেলের পানে চেয়ে আছে। আকাশ তার মায়ের দুহাতের উপর তার কপাল ঠেকিয়ে রোধ হয়ে আসা কণ্ঠে বলে, মা বলো প্লিজ, আমি মরে যাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, সন্ধ্যাকে এনে দাও প্লিজ মা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।